আমি দুর্গা। অনেক বছর আগে বাবা মারা গেছে। আমি, মা আর আমার ছোট্ট একটি বোন কনিষ্ঠা, তাকে নিয়েই আমাদের সংসার। মা অনেক কষ্ট করে আমাদের এই দুই বোনকে মানুষ করে, আমাকে অনেক কষ্ট করে পড়াশোনা শেখায়। আজ আমি একটা সরকারি অফিসে চাকরি করি। আমার বোন কনিষ্ঠা, আজ কনিষ্ঠার 20 বছরের জন্মদিন। আজ ওর 20 বছর কমপ্লিট হলো। আমার বোন মানসিক ভারসাম্যহীন একটি ছোট্ট মেয়ে। কনিষ্ঠা নিজে কিছু করতে পারে না। খাওয়া, চান, জামা কাপড় পরিয়ে দেওয়া সবটাই মা করিয়ে দেয়, আর কিছুটা আমি হেল্প করি। সব কিছুই মা করেই দেয়। স্নান, চান করানো, খাওয়ানো, জামা কাপড় পরিয়ে দেওয়া সবটাই। এইভাবেই মার দিন কেটে যায় কনিষ্ঠাকে নিয়ে। আর আমি তো অফিসেই থাকি সারাদিন। তারপর কনিষ্ঠাকে অনেক ডাক্তারও দেখানো হয়েছে, কিন্তু ডাক্তার দেখানো হলে কি হবে, কিন্তু কোনো ইমপ্রুভ কনিষ্ঠার কোনোদিন হচ্ছে না। পুরোটাই ওষুধের উপরেই কনিষ্ঠা রয়ে গেল। এইভাবে অনেকগুলো বছর কাটলো। আমিও আস্তে আস্তে অফিসে অনেক উন্নতি করলাম। আজ মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। আমি সত্যি খুব একা হয়ে যাচ্ছি। মা হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ার পর মাকে হসপিটালে নিয়ে গেলাম, কিন্তু বাঁচাতে আর পারলাম না। বাড়ি ফিরে আসলাম। সব কিছু করার পর কনিষ্ঠাকে দেখে অবাক হয়ে গেলাম। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে কনিষ্ঠা আমার দিকে। আমি আজ বড় একা। মা চলে গেল, তার আগে বাবা চলে গেল। পুরো বাড়িটা যেন খা খা করছে। অবাক হয়ে তাকিয়ে রইলাম কনিষ্ঠার দিকে। দুটো চোখ দিয়ে শুধু জল পড়ছে, আর মনে হচ্ছে বারবার আমাকে আঙ্গুল তুলে বলছে, তুই ছেড়ে যাবি না তো দিদি? বাবা চলে গেল, মা চলে গেল, আমি যে বড় একা দিদি, বড় অসহায়। ওর চোখের দিকে তাকিয়ে আমার আর কিছু মুখে ভাষা নেই। অদ্ভুতভাবে আমি তাকিয়ে রইলাম কনিষ্ঠার দিকে। কনিষ্ঠাকে জড়িয়ে ধরে খুব কাঁদলাম। বললাম, আজ থেকে তো তুই আমার সন্তান। আমি আর তুই একসাথে থাকবো। আমি কোনো দিন তোকে ছেড়ে কোথাও যাব না। যতদিন আমি বেঁচে আছি তুই আমার সাথেই থাকবি। তুই আমার সন্তান আজ থেকে, শুধু বোন নয় কনিষ্ঠা। কনিষ্ঠাকে জড়িয়ে ধরে খুব কাঁদলাম। এইভাবে কটা দিন কাটলো। কনিষ্ঠার জন্য আমি একটা আয়া রেখে দিলাম, কারণ আমি তো অফিস চলে যাই। ফিরতে ফিরতে সেই সন্ধে হয়ে যায়। আমার একটা বন্ধু আছে, পলাশ। মা জানতো, ছোটবেলার বন্ধু। একসাথে স্কুল করেছি, কলেজ করেছি। আজ একই অফিসে আমি আর পলাশ দুজনেই চাকরি করি। পলাশ আমার খুব ভালো বন্ধু, আমার পাশের পাড়ার ছেলে। রোজ ভাবি অফিস থেকে ফেরার সময় যে পলাশ হয়তো আমায় কিছু বলবে, তো কোনোদিনই পলাশ বলতে পারে না। হাব ভাব কথাবার্তায় বুঝতে পারি পলাশ আমাকে ভালোবাসে। এই এতগুলো বছর ধরে তো দেখছি পলাশ আজ অবধি কোনো মেয়ের দিকে তাকিয়ে কথা বলা তো দূর, কোনো মেয়ের দিকে তাকাতোই না। আর সবসময় মাথা নিচু করে রাস্তা দিয়ে হেঁটে যেত। পলাশের বন্ধু বলতে গেলে আমিই ছিলাম ছোট থেকে। সুখ দুঃখ সব কিছু পলাশের সাথে আমি যেমন শেয়ার করতাম, পলাশও আমার সাথে শেয়ার করত। আজ পলাশ বলল, আচ্ছা দুর্গা, তুই কোথায় একা রে? আমিও তো তোর সাথেই আছি। সবসময় ভাবিস কেন যে তুই আজ একা হয়ে গেছিস? কাকু কাকিমা চলে গেছে তো কি হয়েছে? আমি আছি, আমার মা আছে। আমি শুধু শুনি, কোনো উত্তর দিই না। ভাবি, পলাশ কি একবারও বলবে যে পলাশ আমাকে ভালোবাসে? কিন্তু পলাশ হয়তো লজ্জা পায়, তাই হয়তো বলতেই পারে না। তাই আমি একদিন ঠিক করলাম যে আজ আমি পলাশকে বলবো। তাই পলাশকে অনেকগুলো গোলাপ ফুল দিয়ে বললাম, জানিস পলাশ, তোর মতো ভালো বন্ধু আমি কোনোদিন পাবো না। আর তোর মতো ভালো ছেলে মনে হয় এই পৃথিবীতে একটাও নেই।
আমার চোখ দিয়ে মনে হয়, তাই আমি তোকে খুব ভালোবাসি। পলাশ আমার দিকে হেসে উড়িয়েই দিল কথাটা। তুই আমাকে ভালোবাসিস? তুই তো আমার বন্ধু। আরে না রে পলাশ, আমি তোকে ভালোবাসি আর সারা জীবন তোর সাথেই কাটাতে চাই, তোর স্ত্রী হয়ে। এটা হয়তো হাসতে হাসতে বলে ফেললাম। পলাশ কি ভাবলো আমি জানি না। কোনো উত্তর না দিয়ে আমার মাথাটা বাড়ি মেরে বলল, যা, বাড়িতে কনিষ্ঠা অপেক্ষা করছে, বাড়ি যা। বলে আজ বাড়ি চলে এলাম। খুব আনন্দ হচ্ছিল, কনিষ্ঠাকে জড়িয়ে ধরে খুব আদর করলাম। কনিষ্ঠা আনন্দে হেসে হেসে হাতে তালি দিয়ে বলল, কি আনন্দ রে দিদি, কি আনন্দ আজ তোর। তুই অফিস থেকে নিশ্চয়ই খুব আনন্দ হয়েছে। আমি বললাম, হ্যাঁ রে, আজ আমার খুব আনন্দ হয়েছে। কয়েকটা দিন আবারও কাটলো। পলাশের মা এলো আমাদের বাড়িতে। আমি বললাম, আমি কি উত্তর দেব কাকিমা আপনাকে? কাকিমা বলল, কেন, তোর আর পলাশের বিয়েটা বুঝি এবার করা উচিত নয় আমাদের? পলাশেরও তো বাবা নেই, কোন ছোটবেলায় মারা গেছে। তোর বাবা আর পলাশের বাবা দুজনেই একসময় বন্ধু ছিল। আমরা দুজনেই ঠিক করেছিলাম যে পলাশ আর তোর বড় হলে একসাথে বিয়ে দেব। এখন তো অনেকটা সময় পেরিয়ে এসেছিস, দুজনে ভালো চাকরি করিস, দুজন দুজনকে ভালোবাসিস। হয়তো আমার ছেলেটা একটু লজ্জা পায়, শান্ত, তুই তো ওকে সব বলিয়েই দিয়েছিস। তাই এবার আমি তোকে বউ করে আমার বাড়ি নেব না? দেখ, তোর মাও চলে গেল, বিয়েটা আর কবে হবে বল? সেও তো দেখতে পেল না, আমিও কি দেখতে পাবো না তোর আর পলাশের সংসার করাটা? আমি তখন কাকিমাকে বললাম, কাকিমা, আমি যে বিয়ে করতে পারবো না, হয়তো একটা মুহূর্তের জন্য পলাশকে বিয়ের কথা বলেছিলাম, কিন্তু আমার যে একটা বড় দায়িত্ব আছে কাকিমা। কিসের দায়িত্ব রে তোর? বললাম, কনিষ্ঠা, ওই যে যে কিছুই করতে পারে না, আমার একটা ছোট্ট বোন, কিন্তু ও যে আমার সন্তান সম কাকিমা। আমি যে ওকে সন্তান স্নেহে মানুষ করছি, কিন্তু কাকিমা আমি কি করে ওকে ছেড়ে শ্বশুর বাড়ি যাবো বলো তো? ও কার কাছেই বা থাকবে? ওর যে আর কেউ নেই, আর বাবা মা তো আমার উপরেই দায়িত্বটা দিয়ে গেছে কাকিমা। কাকিমা তারপর বলল, দূর পাগলি, তুই যে দেখছিস অনেক কিছু ভেবে রেখেছিস, আমাদের কিছু ভাবতে দিবি না দিবি না? তুই কি আমার মেয়ে নোস? হ্যাঁ, আমি তোমার মেয়ে, কিন্তু কনিষ্ঠা। আরে আমার আর পলাশেরও তো একটা বড় দায়িত্ব কনিষ্ঠা। আমরাও তো কনিষ্ঠাকে খুব ভালোবাসি, সেই ছোট থেকে তো দেখছি তোদের দুটো বোনকে। আমি কি জানি না কনিষ্ঠা কিরকম? সেই ছোট থেকে তোর মার কাছে দেখছি না কনিষ্ঠাকে কিভাবে লালন পালন করছে। আর তুই কি করে ভাবলি যে তোকে আমি বউ করে নিয়ে যাব আর কনিষ্ঠাকে আমি এখানে একা ফেলে যাব? ও তো আমার মেয়ে রে। আমার তো 3টে ছেলে মেয়ে, পলাশ, তুই আর কনিষ্ঠা। আমার কিসের কষ্ট রে? হ্যাঁ, মানছি তোর বাবা মা দেখে যেতে পারলো না, তা বলে কি আমি তোদের মা নই? কাকিমা তো কোন ছোটবেলার থেকে ডাকিস, তো কাকিমা কি মা হতে পারে না রে? আমি হাসলাম, বললাম, বলাটা অনেক সহজ গো কাকিমা, কিন্তু দায়িত্ব নেওয়া, আরেকটা বাড়িতে কনিষ্ঠাকে রাখা, সেটা কিন্তু অনেক বড় কঠিন কাজ কাকিমা। পরে যদি কিছু গন্ডগোল হয় কনিষ্ঠাকে নিয়ে, তোমাদের আত্মীয় স্বজন সবাই বলবে না বউয়ের সাথে একটা পাগলি বোনকে নিয়ে এসেছো? কাকিমা বলল, ধুর বোকা, ওসব কথা বাদ দে তো, সবাই জানে। আর কনিষ্ঠা কোথায় থাকবে? ওর কি অপরাধ রে? ওর জন্মটা যদি এরকম ভাবে হয়, ভগবান যদি পৃথিবীতে ওকে এইভাবে পাঠায়, তাতে ওর কি অপরাধ? সেটা তো ভগবান করেছে। আমার তো মনে হয় না রে যে কনিষ্ঠা আলাদা কিছু, ও আমার মেয়ে। আর ওসব কিচ্ছু শুনতে চাই না। বউ হয়ে যখন আমার বাড়িতে ঢুকবি, কনিষ্ঠাকে হাত ধরে নিয়েই ঢুকবি। যে তুই যেমন আমার মেয়ে বা বউ হয়ে ঢুকছিস, কনিষ্ঠাও সেদিন আমার মেয়ে হয়ে আমার বাড়িতে ঢুকবে। কাকিমার কথা আমি অবাক হয়ে শুনলাম। বললাম, এত ভালো একটা পরিবার, যেমন পলাশ, ওর মতো একটা ছেলে হয় না। এত চরিত্রবান, এত সুন্দর ছেলে, এত ভালো বন্ধু আমার, তেমনি কাকিমাও কি ভালো একজন মানুষ। বেশ, আমি তোমার কথায় রাজি হলাম কাকিমা। আর কদিন বাদে আমার আর পলাশের বিয়ে। পলাশ অনেক কিছু বলল আজ অফিস থেকে আসার সময়। বিয়ের খরচ সব কিছু
দুজন মিলে একদিন রেজিস্ট্রি করে বিয়ে করব। তারপর একটা ছোটোখাটো অনুষ্ঠান করব। এতেই আমরা খুশি। তারপর আমরা সবাইকে নিয়ে, কাকিমা, কনিষ্ঠা সবাইকে নিয়ে আমরা বাইরে বেড়াতে যাব। এই ছোট্টই আমাদের একটা প্ল্যান। আজ আমার বিয়ে হয়ে গেল। আজ আমি আর কনিষ্ঠা পলাশদের বাড়ি গৃহপ্রবেশ করলাম। চৌঘাট পেরিয়ে কনিষ্ঠার হাত ধরে পলাশের বাড়িতে ঢুকলাম। কাকিমা আমাকে তো বরণ করলই, কনিষ্ঠাকেও বরণ করলো মেয়ে হিসেবে। খুব ভালো লাগলো। কনিষ্ঠা, আমি, পলাশ আর কাকিমা। আর আমাদের বাড়িতে কনিষ্ঠার একজন আয়া থাকেন, যে কনিষ্ঠার সব কাজ করে দেয়। খুব আনন্দে কাটালাম আমরা কটা দিন। পলাশ বললে, এবার তো আমার টিকিট কাটা হয়ে গেছে, এবার তো আমরা কোথাও বাইরে বেড়াতে যাব। কি বলো দুর্গা, তুমি রাজি তো? আমি রাজি হয়ে গেলাম। আসলে পলাশ আমাকে এত ভালোবাসে, সেই ফুলসজ্জা রাতের থেকে পলাশের ছোঁয়া, পলাশের দুর্দান্ত সব গিফট পাওয়া পলাশের কাছ থেকে, ওটা আমার কাছে ভীষণ পাগল করার মতো ভালোবাসা। আমি ভাবিনি যে ভগবান আমাকে এত সুখ দেবে। কনিষ্ঠাকে একটা সুন্দর বাড়িও দিয়েছে, সবাইকে নিয়ে যে আমি এভাবে থাকতে পারবো এটাও ভাবিনি। সকালবেলা নিশ্চিন্তে আমি আর পলাশ অফিসে চলে যাই। মা মানে কাকিমা, মানে আমার শাশুড়ি মা, সেও কি সুন্দর কনিষ্ঠাকে খেয়াল রাখে, খাইয়ে দেয়, যেন আমার মায়ের মতো। একটা তো আয়া আছেই, তবু কাকিমা ওকে খাইয়ে দেয়। আমি অবাক হয়ে দেখি কাকিমা ওর চুল বেঁধে দেয়, ওর সাথে গল্প করে, কত পুতুল কিনে নিয়ে এসছে কনিষ্ঠার জন্য। একদিন পলাশও অনেক খেলনা কিনে আনলো কনিষ্ঠার জন্য। আর কনিষ্ঠার পলাশের খুব ভালো বন্ধুত্ব, দুজনে গল্প করে, টিভি দেখে, আমার খুব ভালো লাগে। তারপর রাত্রে যখন শুতে যাই, কনিষ্ঠাকে ঘুম পাড়িয়ে কনিষ্ঠার ঘরে গিয়ে আর আয়াকে শুইয়ে রেখে আমি পলাশের ঘরে চলে যাই। এইভাবে আমাদের দিন কেটে যায়। এবার আমাদের বাইরে যাওয়ার পালা। একবারও পলাশ বলল না যে হানিমুনটা আমি আর তুমি গিয়ে একা করব, না, বলল না গো, কনিষ্ঠাও যাবে, মাও যাবে, সবাই একসাথে আমরা ঘুরে আসব, আমাদের তো এই ছোট্ট পরিবার। আমি রাজি হয়ে গেলাম। পলাশের একটু বিরক্ত হলো না যে কনিষ্ঠাকে আমি হানিমুনে নিয়ে গেছি। অবশ্য শাশুড়ি মাও সেদিন আমাদের সাথে বেড়াতে গিয়েছিল। কদিন খুব আনন্দে আমরা কাটালাম। ওদের একটা রুম, কনিষ্ঠা, শাশুড়ি মা আর আয়া, আমাদের একটা রুম। খুব আনন্দে আমি, পলাশ আবার ঘুরে ফিরে এলাম শ্বশুর বাড়িতে। এইভাবে অনেকটা দিন কাটলো, প্রায় 6-7 মাস হয়ে গেছে। একদিন রবিবার, অফিস ছুটি আমার আর পলাশের। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর হঠাৎ দেখছি কনিষ্ঠার শরীর যেন কীরকম খারাপ লাগছে বলছে, খুব বমিও করছিল আর মাথা ঘুরে পড়েও গেল। ঠিক বুঝতে পারলাম না। তারপর আমি আর পলাশ ওকে নিয়ে চলে আসলাম ডাক্তারের কাছে, কারণ মেডিসিন ছাড়া তো ওকে রাখা যায় না, অনেক রকম ওষুধও খায় কনিষ্ঠা। তারপর আয়াকে জিজ্ঞেস করলাম যে আগের দিন কোনো উল্টোপাল্টা খেয়েছে কিনা, কারণ ও খাওয়া দাওয়াটাও ঠিক বুঝতে পারে না, অনেক সময় উল্টোপাল্টা বায়না করে, এটা খাবো ওটা খাবো। একদম ক্লাস 2 যেমন একটা বাচ্চা হয়, আমার কনিষ্ঠাও ঠিক তাই। হয়তো শরীরের দিকেও অনেক বড় হয়ে গেছে, লম্বা চওড়া, কিন্তু মনটা সব কিছু একটা ক্লাস 2 বাচ্চার মতো, সব কিছু বায়না করে। তাই ভাবলাম কি জানি কিছু খেয়ে ফেলেছে কিনা, ফ্রিজ খুলে যদি খেয়েও নেয় তাতেও হতে পারে। তো ডাক্তারের কাছে নিয়ে আসলাম আমি আর পলাশ। ডাক্তার অনেকক্ষণ ভেতরে নিয়ে গিয়ে ওকে চেক আপ করলো, আমার কাছেও শুনলো সব কিছু। শোনার পর এসে আমাকে আর পলাশকে বলল, কনিষ্ঠা মা হতে চলেছে। কনিষ্ঠা মা হতে চলেছে? কনিষ্ঠা প্রেগনেন্ট? কি করে হলো? আমি কিছু বুঝতে পারছি না ডাক্তারের কথা। আমার সারা শরীর কাঁপছে, মাথা ঘুরে যাচ্ছে। কি করে হলো? কনিষ্ঠা প্রেগনেন্ট হলো কি করে? আমাদের বাড়িতে তো কোনো ছেলে ঢোকেনি কোনোদিন, আর ছোট থেকে তো মা মারা গেছে কিছুদিন আগে। কি করে হলো? আমাদের বাড়িতে কোনো ছেলে এক্সট্রা ঢোকেইনি। কনিষ্ঠা এরকম
আছে বলেই মা কোনোদিন আমার একটা বন্ধুকে পর্যন্ত ঢুকতে দেয়নি। আমার স্কুল লাইফের বন্ধু, আমার কলেজ লাইফের, অফিসের পলাশও কোনোদিন আমার বাড়িতে বিয়ের আগে আসেইনি। কিন্তু কনিষ্ঠা, কনিষ্ঠা প্রেগনেন্ট। ডক্টর বলল, হ্যাঁ 2 মাস হয়ে গেছে কনিষ্ঠার। আমি অবাক। পলাশকে বললাম, পলাশ কি বলছে ডাক্তার? আপনি টেস্ট না করে, ডাক্তারকে বললাম আপনি ইউরিন টেস্ট করেছেন? বলল, এখন ইউরিন টেস্ট আপনি করিয়ে নিতে পারেন, প্রেক কার্ড আছে, বাড়িতে নিয়ে করান, দেখবেন পজিটিভ হলেই বুঝতে পারবেন। বাড়িতে কনিষ্ঠাকে নিয়ে চলে আসলাম। পলাশের মুখটা দেখলাম খুব শুকনো। বাড়িতে ঢুকতে ঢুকতে শাশুড়ি বলল, কি হয়েছে রে দুর্গা? কনিষ্ঠার? আয়াদিও জিজ্ঞেস করলো, কি হয়েছে দিদিমণি? কনিষ্ঠা দিদি? আমি বললাম, কনিষ্ঠা মা হতে চলেছে মা। মা? কনিষ্ঠা প্রেগনেন্ট? আমি বললাম, হ্যাঁ। আয়াদি চুপ করে রইল। মুখটা কেমন যেন আয়াদির অন্যরকম লাগলো। আয়াদি রোজ হাসি খুশি থাকে, আজ কেন অদ্ভুত লাগলো আয়াদির মুখটা। আমি মায়ের দিকে তাকিয়ে বললাম, এত বড় সর্বনাশ কে করলো আমার কনিষ্ঠার? ও যে আমার সন্তানের মতো, কে করলো মা? তুমি বলতে পারবে? শাশুড়ি মা বলল, আমি কিছু জানি না রে, সত্যি কিছু জানি না। আর আমার বাড়িতে তো কোনোদিন এইরকম হবে আশা করিনি কোনোদিন। তুই যা ভালো বুঝিস তাই করিস। আমি অবাক চোখে পলাশের দিকে তাকালাম। পলাশও কিছু বলছে না। প্রেক কার্ড নিয়ে আসলাম, টেস্ট করলাম, ঠিক পজিটিভ এলো, কনিষ্ঠা মা হতে চলেছে। আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, ভয়ে কাঁপছি। এ কি করে সর্বনাশ হলো? কনিষ্ঠাকে কতবার জিজ্ঞেস করছি, হ্যাঁ রে তোকে কেউ কিছু করেছে? বল না রে। তোর কনিষ্ঠা কিচ্ছু বলতে পারছে না। কতবার ওকে জিজ্ঞেস করছি জোরে জোরে, বল কনিষ্ঠা বল, কি হয়েছে তোর সাথে? কোন দিন কি হয়েছে? ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। আমি যে কনিষ্ঠাকে কি বলতে চাইছি সেটাও কনিষ্ঠা বুঝতে পারছে না। কি করে বোঝাবো আমি কনিষ্ঠাকে যে কনিষ্ঠা তুই মা হতে চলেছিস? কি করে বোঝাবো? কিচ্ছু তো বোঝাতে পারছি না। কনিষ্ঠা দিব্যি টিভি দেখছে আর হাততালি দিয়ে যাচ্ছে টিভিতে দেখে। আরে কনিষ্ঠা তুই কিছু বল বাবা, বল। আমি হাউ হাউ করে চিৎকার করে কাঁদছি। শাশুড়ি মা মাথায় হাত দিয়ে বলল, দুর্গা, জীবনে অনেক ঝড় আসে, তা বললে কি ভেঙে পড়লে চলে? আমি তো তোর পাশে আছি। পাশে আছো মানে? তোমার বাড়িতে কে এমন এসেছিল মা? আমার তো বিয়ে হয়েছে আজকে প্রায় 7-8 মাস হয়ে গেছে, অথচ ডাক্তার বলল 2 মাস আগে হয়েছে। 2 মাসে প্রেগনেন্ট কনিষ্ঠা। কে এসেছিল মা যে কনিষ্ঠাকে সর্বনাশ করলো? দুর্গা, আমিও জানি না কি করে এটা হলো। আজকে প্রায় 8-9 মাস ধরে তো সেই যে সব রিলেটিভরা চলে গেছে, তারপরে তো কোনো ছেলে আমার বাড়িতে আসেনি পলাশ ছাড়া। আর তোর বর আর তুই তো থাকিস, তোরা সকালে দুজনে অফিসে বেরিয়ে যাস আর সন্ধেবেলা ফিরিস। আমি আর তোর এই আয়াদি ছাড়া তো আর কোনো মানুষ বাড়িতে থাকে না। তিনজনে টিভি দেখি, গল্প করি, এইভাবেই তো আমাদের কেটে যায়। কিন্তু কি করে এই ঘটনাটা ঘটেছে তার কিচ্ছু আমি জানি না রে দুর্গা, কিচ্ছু জানি না। কি করে হলো এই ঘটনা সেটা তো আমিও ভেবে পাচ্ছি না কনিষ্ঠার। আমি কি করব মা, আমি কি করব? ডাক্তারের কাছে পরের দিন সকালে গেলাম অফিস না গিয়ে। পলাশ চুপচাপ হয়ে বসে আছে। রাত্রে অনেকবার জিজ্ঞেস করেছিলাম, পলাশ তুমি কিছু জানো? পলাশ কোনো উত্তরই দিচ্ছে না। ডাক্তারকে গিয়ে বললাম, অ্যাবর্শন করানো যাবে না? ডাক্তার বলল, হ্যাঁ কেন যাবে না, কিন্তু একটা প্রবলেম আছে। এটা যদি অ্যাবর্শন করানো হয় তাহলে কনিষ্ঠার কিন্তু বড় ক্ষতি হয়ে যাবে শরীরে। এখন আর সেই সময়টা নেই, কারণ বেবি অলরেডি 2 মাস পার করে দিয়ে 3 মাসের দিকে যাচ্ছে। কনিষ্ঠার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তখন তুমি কি করবে দুর্গা? যাও বাড়ি গিয়ে ভাবনা চিন্তা করে তারপর আমাকে জানাও। বাড়ি চলে আসলাম।
রাত্রিবেলা পলাশকে চেপে ধরলাম। এই বাড়িতে যখন কোনো ছেলে ঢোকেইনি পলাশ, তাহলে কনিষ্ঠার সাথে কি হলো আজ তোমাকে বলতেই হবে। তুমি ডাক্তারের কাছ থেকে আসার পর চুপ করে আছো, একটা কথার উত্তর দিচ্ছ না, আমার পাশে এসে দাঁড়াচ্ছ না, আমাকে একবারও বলছো না। তোমার চোখে মুখে অদ্ভুত একটা ছায়া, কেমন যেন অদ্ভুত লাগছে আমার তোমার মুখটা। বলো পলাশ, বলো আমাকে, সত্যি করে বলো, তুমি কিছু জানো? বলো পলাশ। পলাশ এবার আমার হাত দুটো ধরে বলল, আমার ভুল হয়ে গেছে, আমার অনেক বড় ভুল হয়ে গেছে দুর্গা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, পাপ করে ফেলেছি। পাপ? কি করেছো? কনিষ্ঠার চেয়ে এরকম ঘটনা ঘটবে আমি ভাবতেও পারিনি। তুমি? হ্যাঁ আমি, আমি আমি দুর্গা, আমি আমি সেই তো আজ 2 মাস ধরে ভেতরে ভেতরে জ্বলছি। পলাশ, যাকে আমি ভালোবাসি, যাকে আমি দুনিয়ার সব থেকে বেশি বিশ্বাস করি, সে কি না আমার কনিষ্ঠাকে, আমাদের তো সন্তানের মতো কনিষ্ঠা, সবে তো মাত্র 20 বছর হয়েছে কনিষ্ঠা, ও তো অনেক ছোট একটা মেয়ে, বাচ্চা মেয়ে। এটা তুমি কি করে করলে পলাশ ওর সাথে? কতদিন করলে তুমি? পলাশ বলল, একদিন অফিসের কাজে তোমাকে বাইরে যেতে হয়েছিল, সেদিন ছিল ঝড় জলের রাত, সেই দিনই এই ঘটনাটা ঘটেছিল, তাই সেটাও 2 মাস আগে। এর থেকে বেশি কিছু আমি বলতে পারবো না, শুধু এটাই বললাম, আমি ভুল করেছি, অন্যায় করেছি, যা শাস্তি দেওয়ার আমাকে দাও, আমাকে দাও দুর্গা, আমাকে। আমি পলাশের গালে 2টো থাপ্পড় লাগালাম, আর কোনো কথা না বলে ব্যাগ গুছিয়ে কনিষ্ঠাকে নিয়ে আমার বাড়িতে চলে এলাম, আমার নিজের বাড়িতে। আর বলে এলাম শাশুড়ি মাকে, ডিভোর্স পেপারটা আমি পাঠিয়ে দেব, তোমার ছেলের সাথে তুমি কথা বলে নিও, আর তোমার ছেলের সাথে আমার সংসার করা হবে না। তোমার ছেলে একটা জঘন্যতম কাজ করেছে, তোমার ছেলেকে আমি চরিত্রবান ছেলে ভাবতাম, ও একটা নোংরার কীট, ওকে আমি ঘেন্না করি, ঘেন্না। এই বিয়েটা আমার কাছে মনে হলো একটা যন্ত্রণাদায়ক পাপ। আমি চুপ করে চলে এলাম, শাশুড়ি মার চোখ দিয়ে জল পড়ছে। আয়াদিকে বললাম, চলো। বাড়িতে আসলাম, ভাবলাম আমি কি করব। আয়াদিকে জিজ্ঞেস করলাম, তুমি বলো না দিদি, আমি এখন কি করব? আয়াদি বলল, দিদি তোমাকে এখন অনেক দূর যেতে হবে দিদি, তোমাকেই কনিষ্ঠা সন্তানের মা হতে হবে। আজ থেকে তুমি মনে করো তুমি সন্তানের মা হচ্ছ, তুমি ওকে একাই বড় করে তোলো, ওর বাবার পরিচয় দরকার নেই। ভুলে যাও ও বাড়ির কথা দিদি, যে অন্যায় সেদিন রাত্রে করেছে সেটাই বিরাট অন্যায়, দাদাবাবু যেটা করেছে আমি জানতাম, কিন্তু আমি বুঝতে পারিনি যে এত বড় কিছু ঘটে গেছে, কারণ আমিও সেদিন খুব বৃষ্টি হয়েছিল বলে ঘুমিয়ে পড়েছিলাম। আমি ঠিক বুঝতে পারিনি দিদি, আমাকেও ক্ষমা করে দিও। আমি চুপ করে শুনলাম, খুব রাগ হচ্ছিল পলাশের উপর, খুব রাগ। আর ভাবলাম আমার ভালোবাসাটা কোনো দাম নেই, তাই না পলাশ? কয়েকটা দিনের পর কনিষ্ঠা আমাকে একদিন দুপুরবেলা শুয়ে শুয়ে বলল, হ্যাঁ রে দিদি, তুই পলাশদার বাড়ির থেকে চলে এলি কেন রে? কেন রে দিদি, তুই চলে এলি কেন? পলাশ দাদা কত ভালো। আমি বললাম, চুপ করবি তুই, আমার একদম শুনতে এসব ভালো লাগছে না। এই দিদি বল না, তুই জানিস পলাশ দাদা কত ভালো, আমায় কোনোদিন বকেনি, কত ভালোবাসতো আমাকে, জানিস? তুই কেনলে চলে এলি? তুই না এমন যে কি বলবো তোকে। তুই চুপ করবি, আমার একদম ভালো লাগছে না কনিষ্ঠা। এই দিদি, তুই কি রে, পলাশ দাদার বাড়িটা ছেড়ে চলে এলি?
জানিস কত ভালো পলাশ দাদার মা, কত ভালোবাসতো আমাকে। আর তুই ছেড়ে চলে এলি, শুধু শুধু ওদের সাথে কি কথা বললি, চলে এলি। তুই না একদম পচারে দিদি। পলাশ দাদা খুব ভালো, ভীষণ ভালো। কনিষ্ঠা তুই চুপ করবি? না আমি চুপ করব না। শোন না দিদি, পলাশ দাদা না খুব ভালো। আসলে কি বলতো দিদি, তোকে কি ভালোবাসতো আমি দেখেছি। জানিস তো, তোদের দরজার ফাঁক দিয়ে দিয়ে পর্দা সরিয়ে সরিয়ে তারপর বেড়াতে গেলি, সমুদ্রে ঘুরছিলি, তোর কত হামু দিচ্ছিল না, যে মা আমাকে দিত না আগে বল। মা আমাকে জড়িয়ে ধরে হামু দিত, খাইয়ে দিত। তো আমিও পলাশদাকে দেখতাম তোকে হামু দিচ্ছে, এই যে ঠোঁটে ঠোঁটে হামু দিতি। আমি না সব দেখেছি জানি, তোদের দরজার ফাঁক দিয়ে। আমারও না খুব ইচ্ছে করতো রে ওরম করে মা আমাকে আদর করতো। এখন তো কেউ আদরই করে না, তুই তো অফিস থেকে সে সময়ই পাস না। তাই তো আমি জানি দিদি, তুই ছিলি না একদিন। আমি না পলাশ দাদার ঘরে গিয়ে বলেছি আমাকে আদর করো না, আদর করো না। আমায় করছিল না জানিস, বার করে দিচ্ছিল দুবার তিনবার। আমি তখন বলেছি কেন আমার দিদিকে তুমি এত আদর করো, ভালোবাসো দিদিকে, তো আমায় কেন ভালোবাসতে পারছো না? তোকে যেমন পলাশ দাদা আদর করে, তুই যেমন পলাশ দাদাকে আদর করিস, আমিও জানিস তো পলাশ দাদাকে চেপে ধরে আদর করছিলাম, খুব আদর করছিলাম, জড়িয়ে ধরে রেখেছিলাম, একদম চেপে চেপে ধরি। তুই যেমন, তোকে দেখেছি না তুই পলাশ দাদাকে যেভাবে আদর করছিস, আমিও চেপে ধরে আদর করছিলাম। পলাশ দাদা আমাকে কতবার জোর করে ঘর থেকে বার করে দিয়েছে জানিস, চেপে ধরে ধরে ধাক্কা মেরে ফেলে দিয়েছে খাট থেকে, তোর খাট থেকে জানিস, তোর খাটে শুতেও দেবে না বলছিল। জানিস দিদি, আমি তারপর জোর করে চেপে ধরে পলাশ দাদাকে এড়ে করেছি। অনেকবার বার করে দিচ্ছিল, অনেকবার। আমি শুনিনি। আমি বলেছি কেন, তুমি আমার দিদিকে আদর করতে পারো আর আমাকে কেন আদর করতে পারবে না, এইসব আমি বলেছি জানিস দিদি। আমি তো পলাশ দাদাকে ওরকম বলেছি যে পলাশ দাদা শুধু তোকেই আদর করে, আমায় কেন করবে না রে দিদি। আমি অবাক হয়ে শুনলাম কনিষ্ঠার কথাগুলো। কনিষ্ঠার কথা শোনার পরে আজ বুঝতে পারলাম পুরো ঘটনাটা কি হয়েছিল। সত্যি তো, কনিষ্ঠাও তো একটা মেয়ে। হ্যাঁ, হতে পারে ও মানসিক ভারসাম্যহীন, কিন্তু ও তো একটা মেয়ে, ওরও তো হয়তো একটা শারীরিক চাহিদা আছে। হ্যাঁ, আমাকে আর পলাশকে সত্যি যে ও দেখে ফেলেছিল এসব, সেটা তো আমি জানতাম না, পলাশও হয়তো জানতো না। তাই চুপ করে শুনলাম, তারপর বললাম, হ্যাঁ রে, তুই কিছু বুঝিস? তোর কি হচ্ছে, কি হবে? ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে রইল, আর আমাকে আবারও জড়িয়ে ধরে বলল, এই দিদি তুই চল নালে পলাশ দাদার বাড়িতে, তুই আর আমি থাকবো এখানে, আমাদের একদম আর ভালো লাগছে না। ওখানে তোর শাশুড়ি মা কত ভালোবাসে, মা আমাকে খাইয়ে দেয়, আর এই আয়া দিদির কাছে আমার একদম ভাত খেতে ভালো লাগে না, চল না দিদি তুই আমাকে নিয়ে। আমি ওকে বললাম, না, আমরা আর ওখানে কোনো দিন যাব না, কোনো দিন যাব না, আর যাব না। এইভাবে অনেকটা দিন কেটে গেল। আমি কনিষ্ঠার জন্য কিছুদিন অফিস ছুটি নিয়েছিলাম, আবার অফিস জয়েন করলাম। গিয়ে দেখলাম পলাশ বসে আছে। অনেক দিন পর আবার দেখা হলো। আমায়ও নিজের থেকে এসে বলল, কেমন আছো দুর্গা? ভালো বললাম, আর কিছু বললাম না। হঠাৎ দুপুরে যখন লাঞ্চ টাইম হলো, আমি অফিসের ক্যান্টিনে গেলাম। বসেছিলাম একা একা, এক কাপ কফি দিয়ে। পলাশ বলল, চল, খাবি না? চল, দেরি হয়ে যাচ্ছে। প্রথমে বললাম, না, তুই খেয়ে নে, আমি খাবো না। আরে ওর তো, চল না। তারপরে একবার বারণ করলাম, দুবার বারণ করলাম। খুব রাগ হচ্ছিল, কিন্তু অভিমানটা বেশি হচ্ছিল। আমি জানি এখানে হয়তো পলাশের অতটা দোষ নেই, তবু তো পলাশ করেছিল, কনিষ্ঠাকে ছুঁয়েছিল, কনিষ্ঠার সাথেও শারীরিক সম্পর্ক হয়েছিল। আমি জানি কনিষ্ঠার পুরো দোষ, কিন্তু আমি পলাশকেও তো ক্ষমা করতে পারছি না মন থেকে, কিছুতেই পারছি না আজ। চল না। তারপর গিয়ে খেতে গেলাম, পলাশের সাথে বসলাম। পলাশ বলল, আমার খুব যন্ত্রণা হচ্ছে রে দুর্গা, আমি ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছি। সেই তোকে বলতে পারছিলাম না যে এই রাত্রের কথা, বিশ্বাস করে দেখ।
পলাশ বলতে শুরু করলো, দুর্গা, সেদিন রাত্রে খুব ঝড় জল, তোরা আটকে গেলি অফিসের কাজে, বললি রাত্রে ফিরতে পারছিস না। অফিসের কলিগরাও আমাকে সবাই ফোন করে বলল, কেউ নাকি ওখান থেকে ফিরতে পারছিস না, এত দুর্যোগ। অবশ্য ঠিকই, চারিদিকে এত বৃষ্টি, এত ঝড়, তোদের ফেরার মতো কোনো অবস্থাই ছিল না। তাই আমি বিছানায় শুয়ে শুয়ে একটা সিগারেট খাচ্ছিলাম, হঠাৎ করে কনিষ্ঠা এলো। ঢুকেই আমাকে জড়িয়ে ধরলো। আমি ঠিক বুঝতে পারছিলাম না, ভাবলাম ছোট তো, ও তো এরকম করেই। তারপর দেখলাম না, ও তো অন্যরকম কিছু করছে। এত জোরে চেপে ধরলো, আয়াদিকে অনেকবার ডেকেছি, কিন্তু এত ঝড় হচ্ছিল, আয়াদি ঘুমিয়ে পড়েছিল। আমি অনেকবার ডাকার চেষ্টা করেছি, আয়াদি আসেনি। অনেকবার বার করে দেওয়ার চেষ্টা করেছি, কনিষ্ঠা শুনছে না। তারপর কনিষ্ঠা বলছে যে ও দিদিকে যেভাবে দেখেছে আমার সাথে তোকে, ঠিক সেইভাবে ওকেও ভালোবাসতে হবে, ওকেও সব কিছু করতে হবে। আমি অবাক হয়ে গেলাম, আর ওই মুহূর্তে কারেন্ট চলে গেল। তারপর জোর করে চেপে ধরে আমাকে যেইভাবে যেখানে পেরেছে আমাকে কিস করে, যেভাবে ওকে তোর মতো করেই ওকে ভালোবাসতে হবে, এত জোর করেছে। তুই দেখ ঘরে গিয়ে, আমার জামা কাপড়গুলো আজও আমি ঢুকিয়ে রেখেছি ক্যাবিনেটে, পুরো ছেঁড়া শার্ট, হাফ প্যান্টটা পুরো ছেঁড়া। কিভাবে করেছে কনিষ্ঠা আমার সাথে সেদিন। তুই যদি তুই যদি বিশ্বাস কর আমাকে, একটু বিশ্বাস কর আমাকে। আমি চুপ করে শুনছিলাম। কনিষ্ঠার কথাও শুনলাম, পলাশের কথাও আজ এতদিন বাদে শুনলাম। তবু পলাশের উপরে বড় রাগ হচ্ছিল, ভীষণ রাগ। রাগটাকে কন্ট্রোল করে অভিমান সুরে বললাম, আমি সবটা জানি, তবু তোমার বাড়ি যেতে পারবো না। বলে অফিস থেকে আজ বেরিয়ে গেলাম তাড়াতাড়ি। কনিষ্ঠাকে ডাক্তারের চেক আপ করাতে যাব পলাশ। পলাশ বলল, আজ আমি যাব। মাও বলেছে, না, এখানে তোমার কোনো অধিকার নেই পলাশ। দুর্গা, তুই বিশ্বাস কর আমাকে, একবার বিশ্বাস কর। হঠাৎ করে পলাশ খুব কেঁদে পড়ল, যে ও নিজে নিজে শেষ হয়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছে। তারপর পলাশের মুখের দিকে তাকিয়ে খুব করুণা হলো। এত ভালো একটা ছেলে, সত্যি তো অন্যায়টা তো কনিষ্ঠা করেছে। আমার খুব রাগ হচ্ছিল, খুব, কিন্তু পারলাম না রাগ করে আর থাকতে। অভিমানও হলো। বুঝলাম কনিষ্ঠাকে নিয়েই বা আমি এখন কি করব। আর তো ঠিকই, এটা তো পলাশদের বাড়ির বংশধর আসছে, আমি বা কেন ওদের বংশধরটাকে আলাদা করে দেব? সত্যি তো, এই বাচ্চাটা তো কোনো অপরাধ করেনি, এই বাচ্চাটার তো কোনো দোষ নেই, ও তো নিষ্পাপ। ওর কি দোষ, ওর কি অপরাধ? আমি তোর মা হতে পারি, আমিও তো একটা মেয়ে। হ্যাঁ, কনিষ্ঠার সাথে আজ পলাশের সাথে যেটা হয়েছে, কনিষ্ঠার সাথে যেটা হয়েছে, সেটা অন্যায়। কিন্তু এখানে পলাশেরও কোনো দোষ নেই, কনিষ্ঠারও কোনো দোষ নেই। কনিষ্ঠাও তো একটা মেয়ে, ওরও তো শারীরিক চাহিদা হতে পারে। ওর দিদি সব কিছু পাবে আর ও পাবে না, সেটাও তো হতে পারে না। সব কিছু ভাবলাম, ভেবে পলাশকে বললাম, আমায় কিছুদিন সময় দে না পলাশ, একটু ভাবতে দে। বাড়ি আসলাম, কনিষ্ঠাকে বললাম, তোকে যদি আবার পলাশের বাড়ি নিয়ে যাই, তুই যাবি? হ্যাঁ রে, আমি যাব তো, আমি যাব। তুই শুধু শুধু চলে এলি পলাশদাকে, এই জানিস তো আমি যাব, আমার আর এখানে ভাল লাগছে না। ভাবলাম, এইভাবেই কি আমাকে কাটাতে হবে? পলাশ বলে, ওটা একদিনেরই ভুল, আর জীবনে কোনো দিন এরকম অন্যায় আমি করব না। তাতে তুই যদি আমাকে জেলে পাঠাতে চাস, পাঠা, আমি তাতে রাজি আছি। বাকিটা তোর ডিসিশন। বাচ্চাটা কিন্তু আমার আর তোর। একটা ভুল, এটার কি ক্ষমা হয় না? কত মানুষ কত অন্যায় কত পাপ করে, আর এই ভুলের ক্ষমা কি হয় না দুর্গা? পলাশ অনেকক্ষণ ফোনে আমায় অনেক কিছু বলল। তারপর সারা রাত ভাবলাম, আয়াদিকেও বললাম। আয়াদি বলল, দুর্গাদি, তোমার ফিরে যাওয়া উচিত। দাদাবাবুর সত্যি কোনো দোষ ছিল না, আর কনিষ্ঠাদিরও কোনো দোষ নেই।
ওরও তো শারীরিক চাহিদা হতে পারে তোমাকে দেখে। ও তো একটা মেয়ে, সবে 20 বছর। হতে পারে ওর জ্ঞান নেই, মানসিক ভারসাম্যহীন একটা মেয়ে। কিন্তু চাহিদাটা কি করে মেটাবে? তোমাকে দেখেই তোর চাহিদাটা হয়েছে। হয়তো ভুল করে ফেলেছে, কিন্তু বাচ্চাটা কি অপরাধ করেছে বলো? ও কেন ওর বাবা ঠাকুমা পাবে না? ওর তো কোনো অপরাধ নয়। এটাই বলো যে একটা সুস্থ বাচ্চার যেন জন্ম দিতে পারে কনিষ্ঠা। ওর তো কোনো জ্ঞানই নেই যে ও মা হতে চলেছে। সবারটা সব শুনে হয়তো মন থেকে পলাশকে ক্ষমা করতে পারছিলাম না, কিন্তু আবার ফেলেও দিতে পারছিলাম না। তাই কনিষ্ঠাকে নিয়ে, আবার আয়াদিকে নিয়ে, আবার নতুন করে গৃহপ্রবেশ করলাম পলাশের বাড়িতে। পলাশের মা আবার আমাদের বরণ করে বলল, দুর্গা, আমায় তুই ক্ষমা করে দে, আমার বংশধরটাকে ফিরিয়ে দে। ও তো কোনো অপরাধ করেনি। তাই ভাবলাম আমিও একটা মেয়ে, ও তো আমার বোন, ওকে কি করে আমি ফেলে দেব? তাই আবার আমি বোনের মুখের দিকে তাকিয়ে, পলাশের দিকে তাকিয়ে ফিরে আসলাম, এই ভুলটাকে ক্ষমা করে দিলাম। আর আজ আমি আর পলাশ বাবা মা হলাম। কনিষ্ঠার একটা সুস্থ সুন্দর একটি মেয়ে হয়েছে, কিন্তু কনিষ্ঠার তো কোনো জ্ঞান নেই। বাচ্চাটাকে আমি গ্রহণ করলাম, আমি আর পলাশ বাবা মা হলাম। কনিষ্ঠাকে নিয়ে, শাশুড়ি মাকে নিয়ে আমার এই ছোট্ট সংসার। নমস্কার। যদি আমার গল্পটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।